নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় শেখ হাসিনা কিভাবে তার নিষিদ্ধ ঘোষিত দলকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুললেন। আমি এই প্রসঙ্গে বিশদে বলার আগে একেবারে সর্বশেষ একজনের মন্তব্য প্রথমে আপনাদের শোনাতে চাই। হয়তো আপনারা ইতিমধ্যে তার কথা শুনেছেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সক্রিয় এবং জনপ্রিয়। এই অভিনেত্রী তিনি মুক্তিযুদ্ধপন্থী একজন অভিনেত্রী হিসেবে পরিচিত এবং তার আরও ব্যক্তিগত অনেক বড় বড় পরিচয় আছে। আমি সেই প্রসঙ্গগুলিতে এখন আর যাচ্ছি না। রাজনীতি, তার যে রাজনৈতিক পক্ষ, সেই পক্ষটি হচ্ছে যে তিনি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন এবং অন্তর্বর্তী সরকারের সময় তাকে এজন্যে বেশ কিছু ব্যক্তিগত হেনস্থা ভোগ করতে হয়েছে। ডিবি অফিসে, গোয়েন্দা অফিসে নিয়ে তাকে দীর্ঘ সময় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরেও তিনি দমেননি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি এই মন্তব্যটি করেছেন। এই দিনটি ছিল মঙ্গলবার, অর্থাৎ ২৩ জুন। এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই দলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী এমন একটা সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ উদযাপন করলো যখন বাংলাদেশের মাটিতে দলটি তার কার্যক্রম নিষিদ্ধ একটি সন্ত্রাস দমন আইনে। ফলে বিদেশে বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, দেশেও অনেকে আত্মগোপনে আছেন, আবার কেউ কেউ প্রকাশ্যে রাজনীতি সীমিতভাবে করছেন। কিন্তু একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দল। এই অবস্থায় ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা, সভানেত্রী এবং দলের অন্য শীর্ষ নেতৃবৃন্দ। কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগ এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কার্যক্রম ঘোষণা করেছিল, যে দলীয় দপ্তরে তারা পতাকা উত্তোলন করবে, জাতীয় পতাকা উত্তোলন করবে, দলীয় পতাকা উত্তোলন করবে এবং আলাপ আলোচনা এবং গরিব দুঃখীদের মধ্যে দান ধ্যান করবে, এই যে কর্মসূচিগুলি ঘোষণা করেছিল, আমি বোঝার জন্য বলি যে এগুলোকে অনেক সময় রাজনীতিতে বলা হয় যে নিরামিষ কর্মসূচি। অর্থাৎ তারা কোনো সংঘাত, কোনো অভিযান, এই ধরনের পরিস্থিতির কোনো এই ধরনের কর্মসূচি তারা ঘোষণা করেনি। তারা একেবারে শান্তিপূর্ণ উপায়ে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের ৭৭তম বার্ষিকী পালন করতে চেয়েছিল। কিন্তু লক্ষণীয় যে বাংলাদেশ সরকার এই দিনটিকে নিয়ে এত আতঙ্কিত হয়ে পড়ল যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ২২ তারিখ দুপুরে সিদ্ধান্ত করা হলো যে ২৩ তারিখ থেকে পরবর্তী বেশ কিছুদিন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর এরকম ৬টি জেলাতে সেনাবাহিনী মোতায়েন হবে। এবং ফাইনালি গতকাল ২৩ জানুয়ারি দেখা গেল যে প্রায় ৯৫,০০০, যেটা সরকারি সূত্র থেকে জানা গেল, ৯৫,০০০ সেনাবাহিনী ময়দানে ছিল বিজিবি, অর্থাৎ যাদের কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। এছাড়া র্যাব ছিল, আনসার বাহিনী ছিল। শুধুমাত্র ঢাকাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৮,০০০ অতিরিক্ত পুলিশ বাহিনীকে পথে নামিয়েছিল, যারা মূলত ব্যাটালিয়নের পুলিশ, অর্থাৎ জরুরি পরিস্থিতিতে যাদের নামানো হয়, অতিরিক্ত ১৮,০০০ বাহিনীকে নামানো হয়েছিল। অর্থাৎ একটা যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্যে যে প্রস্তুতি একটি সরকারকে নিতে হয়, সেইটা তাদের নিতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে এত দুশ্চিন্তার কারণটি কি এবং কেন সরকার এই ব্যাপারে আওয়ামী লীগকে এতটা ভয় পাচ্ছে? মূলত আওয়ামী লীগ যে কর্মসূচিগুলি করছে সেগুলি হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে, মিছিল বেশি করছে, আচমকা মিছিল করছে এবং আগের তুলনায়, অর্থাৎ ২ বছর আগে যখন এই গণ অভ্যুত্থানে দল ক্ষমতাচ্যুত হয়েছিল, তার কয়েক মাস পরে তারা প্রথমে মুখ ঢেকে তারা মিছিলে অংশ নিচ্ছিলেন। এখন কিন্তু মুখে কোনো কাপড় থাকছে না, মাস্ক থাকছে না, সবাই অবাধে করছেন এবং কিন্তু সেগুলি মূলত ছোট ছোট মিছিল। এই মিছিলকে কেন বিএনপি সরকার এতটা ভয় পেল, এই বিষয়টাই আজকে আলোচনার বিষয়। তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা তিনি এই যে প্রতিকূল পরিস্থিতি এবং তিনি নয়াদিল্লিতে,
মানে থাকছেন, এই প্রতিকূল পরিস্থিতিতে তিনি একটা অনন্য অসাধারণ কাজ তার দলের জন্য করেছেন। সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল দলের অন্দরে, সেই বিচ্ছিন্নতাগুলো দূর করে তিনি কিন্তু দলকে এখন একত্রিত করে ফেলেছেন এবং সাংগঠনিকভাবেও তিনি এখন দলকে অনেকটা মজবুত করেছেন। এছাড়া তিনি যে কাজটি করেছেন সেটা খানিকটা পুনরাবৃত্তি শোনাবে আপনাদের কাছে। তার কারণ আমি অতীতে অন্তত গত 1.5 বছর আগে থেকে আমি এই বিষয়ে অনেকগুলি ভিডিওতে বলেছি বিষয়টি, যে হাসিনা একটা নতুন রাজনৈতিক জনসংযোগের মডেল তৈরি করেছেন। সেটি হচ্ছে যে তিনি দলের 45 বছরের টানা 45 বছরের সভাপতি, তিনি 5 বারের প্রধানমন্ত্রী, তিনি 2 বারের বিরোধী দলনেত্রী এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এত ভারী পরিচয় নিয়েও তিনি কিন্তু এই সংকটে যে কাজটি করেছেন সেটি হচ্ছে শিখর থেকে তৃণমূল। অর্থাৎ আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে যেটা আছে যে কর্মীরা, সমর্থকেরা সবাই নেতাকে ছোঁয়ার চেষ্টা করে, তার দরবারে পৌঁছানোর চেষ্টা করেন। শেখ হাসিনা এই সংকটে উল্টোটি করেছেন। তিনি ফোন করেছেন কোনো বিপন্ন পরিবারে, তিনি ফোন করেছেন কোনো আহত কর্মীকে, তিনি ফোন করেছেন আদালতে মানে কারাবাসে থাকা কোনো কর্মীর পরিবারকে ফোন করেছেন এবং এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন তিনি এরকম শত শত নেতা কর্মী সমর্থকের সঙ্গে কথা বলে 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 তিনি কিন্তু দলটিকে অনেকটা গুছিয়ে ফেলেছেন এবং তাদেরকে অভয় দিয়েছেন এবং বলেছেন যে সাময়িক হতাশার কারণে আমাদের যে মানে বৃহত্তর প্রত্যাশা, সেই প্রত্যাশাকে কখনোই আমরা ছেড়ে দিতে পারি না, আমরা ঘুরে দাঁড়াবো। এই যে মনোবল তিনি জুগিয়েছেন, এটাতে এর ফলে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগকে যারা এতদিন মনে করছিল যে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং তারা অস্তিত্বহীন, এর আগে অন্তর্বর্তী সরকারের তরফে বলাই হচ্ছিল যে আওয়ামী লীগ শুধুমাত্র ফেসবুকে আছে আর কোথাও নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফেসবুক নয়, তারা ফেস টু ফেস এখন কিন্তু সরকার এবং বিরোধী দল যারা আওয়ামী লীগের বিরোধী মানে বিএনপি, জামাত, এনসিপি, তাদেরকে ফেস টু ফেস মোকাবিলার জন্য তারা ময়দানে অবতীর্ণ হওয়া শুরু করেছে। এবং এই যে প্রাথমিক মানে পর্যায়ে, এই প্রাথমিক পর্যায়কেই কিন্তু বিএনপি সরকার যথেষ্ট ভয় পাচ্ছে, যে কারণে এই প্রথম দেখা যাচ্ছে যে একটি নির্বাচিত সরকার তারা আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি মোকাবিলাতে সেনাবাহিনীকে নামালো, যেটাকে গণতন্ত্রের জন্য একটা খুবই অশনি সংকেত বলেই মনে হয়। যে বিএনপি নির্বাচন নিয়ে অনেক রকম অভিযোগ আছে, কারচুপির অভিযোগ আছে, সব কিছু আছে, কিন্তু তারপরেও তারা একটি নির্বাচিত সরকার, তারা অন্তর্বর্তী সরকার নয়। সেই নির্বাচিত সরকার যখন আরেকটি রাজনৈতিক দলকে মোকাবিলা করার জন্যে সেনাবাহিনীকে নামায়, তখন এটা বোঝা যায় যে রাজনৈতিকভাবে বিএনপি এখনই আওয়ামী লীগের কাছে প্রায় হার স্বীকার করছে। অর্থাৎ রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করার জায়গায় বিএনপি নেই। এটা প্রথম এই বার্তাটি কিন্তু এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলো। আমি জানি না বিএনপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়টি নিয়ে কোনো আলাপ আলোচনা করেছিলেন কিনা, যে সেনা মোতায়েনের মানে সিদ্ধান্তের প্রকৃত বার্তা কি হবে। প্রকৃত বার্তা কিন্তু এটাই যে আওয়ামী লীগকে তারা ভয় পাচ্ছে, তাই শুধু না, কিভাবে মোকাবিলা করবে, রাজনৈতিক মোকাবিলাটা তারা পারছে না, তাই তারা সেনাবাহিনীকে নামালো। এটা গেল একটি দিক। আরেকটি দিক যেটা আমার মনে হয় যে শেখ হাসিনা কিভাবে দলকে প্রাসঙ্গিক করে তুলেছেন, আমরা যদি ফিরে যাই 2024-এর 5 আগস্ট পরবর্তী কয়েক মাস, তখন বাংলাদেশের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক লোকেরা নন, শুধুমাত্র কোনো দলের নেতা, মুখপাত্র বা কর্মী সমর্থক নন, একেবারে রাজনীতির সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই এমন মানুষের মধ্যেও একটা আওয়ামী লীগ বিদ্বেষ, একটা শেখ হাসিনা বিরোধিতা, এই জিনিসটি ছিল। এটা পরিস্থিতিজনিত কারণ, তার কারণ একটা সাজানো হলেও একটা গণ অভ্যুত্থান, একটা বড় সংখ্যক মানুষ রাজপথে নেমে আসার পর সরকারের পতন হয়েছিল এবং প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হয়েছিল। এবং স্বভাবতই তখন আওয়ামী লীগ জমানার দীর্ঘ 16 বছরের জমানায় যে কোনো সরকারের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ বিক্ষোভ থাকে, অন্যায় অনাচার থাকে, দুর্নীতি থাকে, এই বিষয়গুলো সামনে আসছিল। ফলে আওয়ামী লীগ বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী একটা মনোভাব প্রবলভাবে ছিল
রাজনীতি নির্বিশেষে ছিল। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের মধ্যেও কিন্তু সেই বিষয়গুলি ছিল। কতিপয় অবশ্য সবসময় মনে করেছিল যে এগুলি হচ্ছে ষড়যন্ত্র, কিন্তু আওয়ামী লীগের একাংশ মনে করেছিল এটা জনক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনার একটা বড় যে পরিস্থিতিগত গুণগত পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে হাসিনাকে নিয়ে হয়েছে, সেটি হচ্ছে যে তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেইটা কিন্তু এখন আর অবশিষ্ট নেই। আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের সরকার সম্পর্কে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলোও কিন্তু সেই আগের মাত্রায় আর নেই, বরং একেবারেই প্রায় বিলীন হয়ে গেছে। তার কারণ কিন্তু মুখ্যত কারণ হচ্ছে যে জনক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, এই ক্ষোভ কিন্তু সবসময় মানুষের মধ্যে নতুন প্রত্যাশাও জাগায়। অর্থাৎ মানুষ যখন অনাচার অবিচার থেকে মুক্তি পেতে হাসিনা সরকারের পতন ঘটালো, তখন তারা প্রত্যাশা করেছিল তারা সুশাসন পাবে, তারা গণতন্ত্র পাবে, তারা নিরাপত্তা পাবে, তারা খাদ্য পাবে, বস্ত্র পাবে, তারা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। এই যে কথাগুলি আমি বললাম, এর কোনোটাই কিন্তু নিশ্চিত করতে পারেনি প্রথমত অন্তর্বর্তী সরকার, এবং পরবর্তী এই যে 4 মাস তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার, তারা এটা পারেনি। ফলে বাংলাদেশের মানুষের মধ্যে যে চরম হতাশা, এবং সেখান থেকে তারা তুলনা করা শুরু করেছে যে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম কথাটির তাৎপর্য এখানেই যে হাসিনার যে নেগেটিভ বিষয়গুলি, সেগুলো নিয়ে চর্চা বেশ কয়েক মাস আগেই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে একটা ক্ষোভ বিদ্বেষ ছিল, আওয়ামী লীগ শুনলেই মানুষ যে ক্ষিপ্ত হয়ে উঠছিল, সেগুলো বেশ কয়েক মাস আগেই, বরং আমি বলবো যে জাতীয় সংসদ নির্বাচনেরও বেশ কয়েক মাস আগেই সেগুলি মুছে গিয়েছিল। বরং আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো, তাহলে ফলাফলটি সত্যি কি হতো সেটা কিন্তু কেউই দায়িত্ব নিয়ে বলতে পারবেন না। অন্তত বিএনপি এই পরিমাণ সিট নিয়ে তাদের ক্ষমতায় আসার কোনো প্রশ্নই থাকতো না। এমনকি তারা ক্ষমতায় আসতো কিনা তা নিয়েও অনেকের সংশয় ছিল। যাই হোক, যা হয়নি তাই নিয়ে আলোচনা করছি না। আজকের পরিস্থিতি যে আলোচনা করছি, যে এখন যেটা হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের কাজের মধ্যে বা পরিস্থিতি জনিত কোনো গুণগত পরিবর্তন হয়নি। সেই মপতন্ত্র, সেই মানে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার চরম অবনতি, চুরি ডাকাতি, ধর্ষণ, খুন, নদীতে মানে জাল ফেললে মাছের সঙ্গে মৃতদেহ আসছে, মানুষের মৃতদেহ উঠে আসছে, এই যে পরিস্থিতি এবং একটা অনিশ্চয়তা, কেউ বাড়ি থেকে বেরোলে আবার তিনি ঠিকঠাক মতো বাড়ি ফিরবেন কিনা, অক্ষত শরীরে বাড়িতে ফিরবেন কিনা, এই নিয়ে কিন্তু প্রতি ঘরে একটা দুশ্চিন্তার আবহ রয়েছে। এই সমস্ত কারণে যেটা হয়েছে যে মানুষ শেখ হাসিনা সরকারের যে অবদানগুলি, সেই অবদানগুলিকে এখন তারা স্বীকার করছেন যে না, তিনি দীর্ঘমেয়াদে বাংলাদেশের উন্নয়নের জন্যেই কিছু কাজ করেছিলেন। যেমন পদ্মা সেতু, যেমন ঢাকায় মেট্রো রেল, যেমন চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে এক্সপ্রেসওয়ে, ঢাকায় উড়াল পথ থেকে শুরু করে অসংখ্য, এবং এক এক দিনে আমার মনে আছে যে কোনো দিনে একসঙ্গে কোনো দিন 100টা, কোনো দিন 150টা সেতু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন, এমন অনুষ্ঠানও হয়েছে। অর্থাৎ বাংলাদেশে অবকাঠামোর উন্নয়ন, এইটা একটা বড় কাজ কিন্তু এই 15, 16, 17 বছরে হয়েছে। এবং এমন কতগুলি সিদ্ধান্ত তিনি বাস্তবায়িত করেছেন, যেগুলি এই ধরনের তৃতীয় দুনিয়ার দেশের কোনো সরকার প্রধান কল্পনাও করেন না, এবং যেগুলোর জন্য অনেক বড় সাহসী পদক্ষেপ বলা চলে, যে অনেক সাহস এবং আত্মবিশ্বাস থাকলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। যেমন পদ্মা সেতু, এটা শেখ হাসিনা বাদে অন্য কেউ এইভাবে এগোতেন কিনা এ নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে, কিন্তু হাসিনা সাহস ভরে তিনি এগিয়েছেন, তার আত্মবিশ্বাস ছিল যে তিনি এটা করবেন। এবং ঢাকার মতো শহরে মেট্রো রেল শুধুমাত্র টাকা থাকলেই হয় না, সেটাকে সময় মতো কাজ শেষ করানো, এটার জন্য একটা প্রশাসনিক এবং রাজনৈতিক সক্ষমতা দরকার হয়, সেটা তার ছিল, এটা বোঝা যাচ্ছে। আবার অন্যদিকে যদি দেখা যায় যে দারিদ্র্য দূরীকরণে যেমন আশ্রয়ন প্রকল্প, তেমনি নানান ধরনের ভাতা প্রকল্প তিনি চালু করেছিলেন, যে সমাজের একেবারে প্রান্তিক অংশের মানুষ তারাও যাতে মূল স্রোতে খানিক ফিরতে পারে, অন্তত খাওয়া পড়ার অভাব না হয়, বিনা মানে সরকারি সাহায্যপ্রাপ্ত হাসপাতাল, চিকিৎসা, ওষুধ, এই যে বিষয়গুলি, অর্থাৎ
যে ক্লিনিক তিনি করেছিলেন, এই সমস্ত কাজগুলি কিন্তু এখন মানুষের মধ্যে আবার স্মৃতিতে ফিরে ফিরে আসছে যে এই সুবিধাগুলি তো আমরা পেয়েছিলাম। এই যে মানুষের মধ্যে যে হাসিনার ভালো কাজের অবদানগুলি ফিরে আসছে, আলোচনায় আসছে, স্মৃতিতে ফিরছে, তার বড় কারণ কিন্তু প্রথমে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীকালে বিএনপি সরকারের অপদার্থতা, অপরিণামদর্শিতা, যাই বলা যাক, যে তারা ব্যর্থ, অর্থাৎ তারা মানুষের চাহিদা পূরণে একেবারেই সফল হয়নি। আবারও বলি যে মানুষ যখন কোনো বড় পরিবর্তন করে, অর্থাৎ কোনো একটা বড় শক্তিকে পরাজিত করে, সেই শক্তিকে যেভাবেই তারা পরাজিত করুক, বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পরাজয় হলে অন্তত গণতন্ত্রের জয় হতো বলা চলে, কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছিল। তারপরেও আমি বলবো যে মানুষ কিন্তু তারা ষড়যন্ত্রের মধ্যে ছিল একথা নয়, তারা ষড়যন্ত্রীদের দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু মানুষের একটা প্রত্যাশা ছিল যে তারা একটি নতুন বাংলাদেশ পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে নতুন বাংলাদেশ নয়, তারা একটি আফগানিস্তান কি একটি সিরিয়া এরকম একটি দেশ পেতে চলেছে, বা দেশটা ক্রমশ সেই দিকে গড়াচ্ছে। এই পরিস্থিতির কারণেই কিন্তু শেখ হাসিনা তিনি একে তো অসম্ভব পরিশ্রম করেছেন, এই বয়সে করে চলেছেন, প্রতিনিয়ত দলের সর্বস্তরে যোগাযোগ এবং দলের বাইরেও একেবারে তৃণমূল স্তরের সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ, যেটা আমি বলেছি যে রাজনৈতিক জনসংযোগের একটা নতুন মডেল। সেই সঙ্গে তার খারাপ কাজগুলি এই কারণে আড়ালে চলে গেছে অনেকটা, তার কারণ অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারের সময় যে মানুষের প্রত্যাশা তার ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি। ফলে বাংলাদেশের মানুষের মনে এখন আস্তে আস্তে আবার হাসিনার জমানার ভালো কাজের নিদর্শনগুলি ঘুরে ঘুরে আসছে, এবং এইভাবেই কিন্তু তিনি দলকে প্রাসঙ্গিক করে তুললেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।